আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, নিউ হলিচর পাবলিক স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক। আমি আপনাদের আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ সম্পর্কে কথা বলব। তোর আগে একটু কথা বলে নেই। বর্তমান সময়ে বাংলাদেশে মহামারী চলছে, আর এই মহামারীর মধ্যে আপনাদের নির্দেশনা রয়েছে সরকার এবং দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে যে আপনারা ঘরের বাইরে বের হবেন না। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই অনলাইন ক্লাসগুলি। তো আপনারা যদি ক্লাসগুলি অনেক মনোযোগ সহকারে করেন বা দেখেন, তাহলে আপনাদের অনেকটা এগিয়ে যেতে পারবেন। এখানে আমি অধ্যায়টা যখন শুরু করি, তো বিশেষ কয়েকটা কয়েকটা টপিক সম্পর্কে আপনাদের বলা হয়, তারপরে ওই টপিকগুলোর ডিটেলস বলা হয়, তারপরে হচ্ছে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন লিখে দেওয়া হয়, এরপরে সৃজনশীল লিখে দিয়ে এই অধ্যায়টা শেষ করা হয়। তো আপনারা যদি এই অধ্যায়গুলি ভালো মতো পড়েন, তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সবগুলি আপনার অ্যাসেট হয়ে থাকবে। যখন স্কুল খুলবে, যখন পরীক্ষা হবে, আপনার পরীক্ষার মধ্যে এগুলো হয়তো কমন পেয়েও যেতে পারে, অথবা এগুলো আপনার কাছে তখন পড়া হয়ে যাবে। তো আশা করি সবাই সাবধানে থাকবেন। আর আমার এই পাঠগুলি সমস্ত টিচারদের পাঠগুলি দেখবেন, ইনশাআল্লাহ কোনো কিছুতেই ভুল করবেন না। সমস্ত টিচারদের পাঠ দেখবেন, ওনারা কিভাবে পড়াচ্ছেন, এই পড়ানোগুলি দেখে ভালোভাবে তারপরে আপনারা প্র্যাকটিস করবেন, বাসায় সৃজনশীলগুলি প্র্যাকটিস করবেন, সংক্ষিপ্ত প্রশ্নগুলি পড়বেন এবং লিখবেন। তো আশা করি আজকে থেকে এই অধ্যায়টা থেকে আমি যা বলবো আমরা খুবই গুরুত্বের সহিত শুনব। তো একটা কাজ আমরা করব। 1 নম্বরে হচ্ছে ডান দিকের যে টপিকগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই এই অধ্যায়টার নাম হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। বর্তনী নিয়ে একটু পরে আলোচনা করব। আমরা প্রথমেই বলি তড়িৎ প্রবাহ। যা টপিকগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি। তড়িৎ প্রবাহ কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়া একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহ কাকে বলে? আবার বলি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ শব্দটা যে কোনো প্রস্থচ্ছেদ, আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব, একটু খুলে বুঝবো। কোনো পরিবাহীর যে কোনো, প্রথমে লাগবে একটা পরিবাহী, অর্থাৎ পরিবাহী কাকে বলে? যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাকে বলা হয় পরিবাহী। যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহী। এবার যে কোনো প্রস্থচ্ছেদটা কেমন? অর্থাৎ প্রস্থচ্ছেদ, আমরা যখন কোনো তার বা আমরা তারের মধ্যে দিয়ে যখন কোনো ওয়্যারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করি, ওই বিদ্যুতের যে তারটা থাকে, ওই তারটা লম্বাভাবে সংযুক্ত থাকে না, এটি প্রস্থচ্ছেদ আকারে সংযুক্ত, এভাবে সংযুক্ত। মানে এতটুকু চিকন একটা তার, এখান থেকে এরকম একটা চিকন তার, এই তারের এই মাথায় সংযোগটা দেওয়া থাকে, এখানে থাকে না, অর্থাৎ এই জায়গাটাতে থাকে না, মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর থাকে, প্রস্থচ্ছেদ বরাবর থাকে। প্রস্থচ্ছেদটা আরেকটু ক্লিয়ার করে যদি বলি, আমরা যখন শশা কাটি, শশা যখন স্লাইস করে কাটি, তখন ওই যে একটা স্লাইস করে যখন কাটে, তখন লম্বা দিক থেকে যখন প্রস্থ বরাবর কেটে রেখে দিই, ওই একটাকে বলা হয়, ওই অংশটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। কি বলা হয়? প্রস্থচ্ছেদ। তাহলে কোনো পরিবেশ যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়া একক সময়ে যে পরিমাণ আধানের আরেকটু সুন্দরভাবে বললে এটাকে বলতে পারি চার্জ। কি বলতে পারি? চার্জ। আধান বা চার্জ সাধারণত 2 টাইপের হয়ে থাকে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তো এই আধান বা চার্জ যেই পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাকে কি বলে? তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ প্রবাহকে সাধারণত আই দ্বারা সূচিত করা হয়, ক্যাপিটাল আই। ক্যাপিটাল আই দ্বারা সূচিত করা হয়। তড়িৎ প্রবাহকে সাধারণত ক্যাপিটাল আই দ্বারা
সূচিত করা হয়। তড়িৎ প্রবাহকে ক্যাপিটাল আই দ্বারা সূচিত করা হয়। এর একক, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। ভালো মতো বুঝবো, অ্যাম্পিয়ারটাকে সাধারণত ক্যাপিটাল এ দ্বারা সূচিত করা হয়। তার মানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারটাকে এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা সূচিত করা হয়? ক্যাপিটাল এ দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা তড়িৎ প্রবাহ নিয়ে যতটুকু ঘটনা ছিল মোটামুটি একটু বলে দিলাম। এরপরে তড়িৎ প্রবাহের পরে রয়েছে হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য প্রতি একক আধান কি? তড়িৎ প্রবাহ গেল, এবার তড়িৎ বিভব পার্থক্য প্রতি একক আধান কি? আধান মানে চার্জ তো মনে আছে। আধান কি? তড়িৎ ক্ষেত্রের, এই তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে, একটু বুঝিয়ে যদি বলি, আমরা এখান থেকে একটা একটা ওয়্যার দিলাম, একটা তার দিলাম। এই তারের চারপাশে, তার যে চারপাশে যে এটার যে প্রভাব থাকে, চারপাশে যে প্রভাব থাকে, এই পুরো প্রভাবটুকু মানে অর্থাৎ চারপাশে যে প্রভাবটুকু থাকে, অর্থাৎ এখানে যে একটা চৌম্বকত্বের সৃষ্টি হয়, এই চারপাশের প্রভাবটুকুকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র। তাহলে প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে, ধরো এই বিন্দু হতে, এই এ বিন্দু হতে, এক বিন্দু হতে অন্য বিন্দুতে আনতে, অন্য বিন্দু মানে এই বি বিন্দু, এটা কি বি বিন্দু, অন্য বিন্দুতে আনতে বা স্থানান্তর করাতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়, যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্যকে ভি দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা সূচিত করা হয় বলেন? ভি দ্বারা সূচিত করা হয়। এর ক্যাপিটাল ভি দ্বারা সূচিত করা হয়। বিভব পার্থক্যের একক ভোল্ট, VOLT, ভোল্ট, বাংলায় ভোল্ট। বিভব পার্থক্যের একক ভোল্ট, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা বিভব পার্থক্য সম্বন্ধেও কিছুটা বুঝে ফেললাম। এবার গেল বিভব পার্থক্য। এবার তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ দুই প্রকার। তড়িৎ প্রবাহ দুই প্রকার। একটা হচ্ছে অপর্যাবৃত প্রবাহ, আর একটা হচ্ছে পর্যাবৃত প্রবাহ। একটু ভালো মতো খেয়াল করি। তড়িৎ প্রবাহ দুই প্রকার। একটা হলো অপর্যায়বৃত্ত প্রবাহ, একটা হচ্ছে অপর্যাবৃত প্রবাহ, আর দুই নম্বর হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ, একটা হচ্ছে অপর্যাবৃত প্রবাহ, আরেকটা হচ্ছে অপর্যাবৃত প্রবাহ, আর একটা হচ্ছে পর্যাবৃত প্রবাহ। অপর্যাবৃত প্রবাহ এর কয়েকটা নাম রয়েছে, এটার আরো কিছু নাম হচ্ছে, যেমন এটাকে বলা যায় সমপ্রবাহ। কি বলা যায়? সমপ্রবাহ। এটাকে বলা যায় সমপ্রবাহ। আরো একটা বলা যায় যেমন একমুখী প্রবাহ। একমুখী প্রবাহ অর্থাৎ একই দিকে যে চলে, সময়টা বলবো। এরপর পরে আরেকটি রয়েছে একমুখী, আরেকটাকে বলা হয় হচ্ছে ডিসি প্রবাহ। ডি ক্যাপিটাল সি প্রবাহ। একটু খেয়াল করি ডিসি প্রবাহটা কি। ডি মানে ডিরেক্ট, সি মানে কারেন্ট। ডিরেক্ট কারেন্ট অর্থাৎ সরাসরি প্রবাহ, সরাসরি কারেন্টের প্রবাহ, কারেন্টের ফ্লো, সরাসরি কারেন্টের ফ্লো। ডিসি ডিরেক্ট কারেন্ট, ডিসি ডিরেক্ট কারেন্ট, ডিসি ডিরেক্ট কারেন্ট। ভালো মতো বুঝবো। এবার অপর্যাবৃত প্রবাহ। অপর্যাবৃত প্রবাহ অথবা এসি প্রবাহ, এটা দুটোই নাম আমরা শিখবো। একটা হচ্ছে পর্যাবৃত প্রবাহ বা এসি প্রবাহ, ডিসি প্রবাহ, আর একটা এসি প্রবাহ। এসি প্রবাহ অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ মানে বারবার দিক পরিবর্তন হয়, বারবার দিক পরিবর্তন হয়। এবার একটু সংজ্ঞার দিকে আসি। অপর্যাবৃত প্রবাহ হচ্ছে যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে চলে, যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে চলে, যে তড়িৎ প্রবাহ
সবসময় একই দিকে চলে তাকে বলা হয় অপর্যাপিত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। আর যে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়, বারবার পরিবর্তন হয়, তাকে বলা হয় অল্টারনেটিং প্রবাহ। আমাদের দেশে যত ধরনের শিল্প কারখানা বা বাড়িতে যে বিদ্যুৎ প্রবাহটা দেয়া হয়, আমরা একটু গেস করে বলি কোনটা হতে পারে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা পর্যায়বৃত্ত প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের প্রবাহ। বলেন কিসের প্রবাহ? অল্টারনেটিং কারেন্ট, এসি প্রবাহ। আমাদেরটা এসি প্রবাহ, অর্থাৎ বারবার দিক পরিবর্তন হয়। তাহলে এই দিকটা কেমনভাবে পরিবর্তন হয়? প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। বাংলাদেশে বিডি মানে বাংলাদেশ 1 সেকেন্ডে 50 বার, কয়বার? 1 সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। 1 সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। কিন্তু এটা যদি আমেরিকার কথা বলি, আমেরিকার কথা বলি, 1 সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন হয়। 1 সেকেন্ডে কয়বার? 60 বার। এসি প্রবাহ, তার মানে অপর্যাপিত প্রবাহ বা সমপ্রবাহ, একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ, এর সংজ্ঞাটা হলো যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে চলে থাকে এই অপর্যাপিত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ বলে। আর পর্যাপিত প্রবাহ যে তড়িৎ প্রবাহ সবসময়, যে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন হয় তাকে বলা হয় পর্যাপিত প্রবাহ বা এসি প্রবাহ। আর কেমনভাবে পরিবর্তন হয়? বাংলাদেশে 1 সেকেন্ডে 50 বার। সুন্দর, অনেক ভালো একটা এমসিকিউ এটা। বাংলাদেশে পর্যাপিত প্রবাহ কতবার পরিবর্তন হয় তখন বলতে হবে 1 সেকেন্ডে 50 বার। আর আমেরিকাতে হচ্ছে 1 সেকেন্ডে 60 বার। আমেরিকাতে 1 সেকেন্ডে 60 বার। তো মোটামুটি আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এবার রোধ আর রোধের একক। রোধটাকে একটু বুঝিয়ে বলছি, রোধ নিয়ে একটু কথা শুনবো। রোধ এবং একক। রোধের ইংরেজি শব্দ হচ্ছে রেজিস্ট্যান্স। ইংরেজি শব্দ কি? রেসিস্ট্যান্স। রোধের ইংরেজি শব্দ হচ্ছে রেসিস্ট্যান্স, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। রেসিস্ট্যান্স মানে বিদ্যুৎ প্রবাহে যারা বাধা প্রদান করে তাকে বলা হয় রোধ। বিদ্যুৎ প্রবাহে বাধা। এখন এটার সুন্দর একটা সংজ্ঞা, কোনো পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে, কোনো পরিবাহী যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়া যেই ধর্মটার কারণে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে, বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে, তখন তাকে রোধ বলে। বিদ্যুৎ প্রবাহটা বাধা প্রদান করবে, বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করবে, তো রোধ বলে। আমরা আবার একটু পরিবাহের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধা প্রদান করে তখন তাকে রোধ বলে। পরিবাহের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধা প্রদান করে তখন তাকে রোধ বলে। রোধের একক। রোধের একক ওম। রোধের একক কি? ওম। ওম অনেক সময় এরকম লিখি ও হ ম ওম। ওম এই রোধটা তৈরি করেছে জর্জ সাইমন ওহম, আর তার নাম অনুসারে এর একক হচ্ছে ওহম। ওহমের একটা চিহ্ন রয়েছে, চিহ্নটা এইভাবে একটু দেওয়ার চেষ্টা করবো, সবাই দেওয়ার চেষ্টা করবো, খাতায় আঁকার চেষ্টা করবো, এইভাবে এইভাবে এইভাবে, এইটার বলে ওহম। এই চিহ্নটা ওহম বলতে পারি, ওহম বলতে পারি, এই চিহ্নটাও দিতে পারি। তাহলে রোধের একক ওহম। রোধের একক কি? ওহম। রোধের একক ওহম। রোধের ইংরেজি শব্দ হচ্ছে রেজিস্ট্যান্স। আর সংজ্ঞাটা হচ্ছে কোনো পরিবাহের মধ্য দিয়া, পরিবাহের যে ধর্মের জন্য মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধা প্রদান করে, বিদ্যুৎ প্রবাহ বাধা প্রদান করে তাকে রোধ বলে। রোধের একক হচ্ছে ওম। এখন এই রোধটা কি কাজে লাগে আমি একটু আলাদা আলোচনা করে নেই। রোধটা কি কাজে লাগে? আসলে আমরা রোধ কি কাজে লাগাই স্বাভাবিকভাবে, অর্থাৎ বাস্তবিক অর্থে আমরা কি কাজে লাগাই? যেমনটা হচ্ছে এই রোধটা আমাদের কাজে লাগে যেখানে বেশি বেশি তাপ বহন করতে হয়, অর্থাৎ বেশি তাপ তৈরি করতে হয়, উদ্গীরণ করতে হয়, সেখানে আমাদের এই রোধটা লাগে। যেমন একটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। বৈদ্যুতিক ইস্ত্রির কথা আমরা জানি। বৈদ্যুতিক ইস্ত্রি, যেটাকে আমরা একদম সহজ বাংলা আয়রন বলে থাকি। বৈদ্যুতিক ইস্ত্রি গরম করা লাগে, ঠিক না? গরম করা লাগলে বৈদ্যুতিক ইস্ত্রিতে এই রোধ ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে বৈদ্যুতিক হিটার, সেখানেও প্রচুর তাপ বহন করতে হয়, প্রচুর তাপ লাগে, তাই জন্য বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটারে কেমন করে রোধটা ব্যবহার করা হয় একটু বোঝার চেষ্টা করবো। সেটা হচ্ছে এই বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারের মধ্যে একটা কয়েল থাকে, আর সেই কয়েলটা থাকে হচ্ছে
কয়েলটা থাকে সাধারণত নাইক্রোমের তার দ্বারা তৈরি অথবা ট্যাংস্টনের তার। বলেন কি তার? নাইক্রোম তার। নাইক্রোম বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে নাইক্রোমের তার থাকে। নাইক্রোম তারটা হচ্ছে একটা সংকর ধাতুর তার। বলেন কি ধাতুর? সংকর ধাতুর তার। এটার মধ্যে রয়েছে নিকেল, কপার, নিকেল, ক্রোমিয়াম, আয়রন, তিনটা জিনিস। এই তিনটা একসাথে মিক্সড করে এই নাইক্রোম তারটা বানানো হয়। নিকেল, ক্রোমিয়াম, আয়রন, একটু মনে রাখবে হবে। আর নাই মানে নিকেল, ক্রোমিয়াম, ক্রো 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 মানে ক্রোমিয়াম, নাইক্রোম, এই দেখো নাই, এন আই, নাই নাই নাই, ক্রো সি আর ক্রো, তারপরে এর সাথে একটা আছে আয়রন দিব, লোহা, এফ লোহা, আয়রন দিব, ঠিক আছে। তাহলে নাইক্রোম তারটা তিনটা পদার্থ দিয়ে, তিনটা ধাতু দিয়ে এই তারটা বানানো। এটাকে বলে সংকর ধাতুর তার। একাধিক ধাতু দিয়ে তৈরি যে তার সেটাকে বলে সংকর ধাতুর তার, সেটাকে বলে সংকর ধাতুর তার। তার মানে নাইক্রোম তারটা হচ্ছে সংকর ধাতুর তার। এখন স্যার এখানে সংকর ধাতু কেন ব্যবহার করলাম? সংকর ধাতু ব্যবহার করেছি এই কারণে যে সাধারণত সংকর ধাতুর তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে, বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিকভাবে হয় না, কম হয়। অর্থাৎ সংকর ধাতুর তারের মধ্যে রোধটা বা রেসিস্ট্যান্স বেশি থাকে। তাহলে বিদ্যুৎ রেসিস্ট্যান্সটা কি ছিল, রোধটা কি ছিল? বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে, উল্টা দিক থেকে বাধা প্রদান করে। তো স্বাভাবিকভাবে উল্টা দিক থেকে বাধা প্রদান করে, বিদ্যুৎ যেতে চাইলো কিন্তু আমি বাধা দিলাম, বিদ্যুৎ যেতে চাইলো কিন্তু বাধা দিলাম, বিদ্যুৎ যেতে চাইলো কিন্তু বাধা দিলাম। তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই এটা আস্তে আস্তে ওই ক্ষেত্রটা গরম হয়ে যাবে। তাহলে গরম হয়ে গেলে অর্থাৎ আমাদের বৈদ্যুতিক ইস্ত্রিটা আস্তে আস্তে গরম হয়ে যায়, ঠিক না? তো এইভাবে আমরা নাইক্রোম তারটা ব্যবহার করতে পারি ওই বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে, এবং রোদ সেখানে ব্যবহার করা হয়। রোদের কারণে নাইক্রোম তার। এখন অন্য তার দিয়ে আমি যদি পিতলের তার, এই তামার তার দিয়ে এই নাইক্রোম তার, এই বৈদ্যুতিক ইস্ত্রিটা বানাতাম, নাইক্রোম তার ব্যবহার না করতাম, তাহলে কি হতো? তাহলে আমাদের বৈদ্যুতিক ইস্ত্রি গরম হতো না। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো কারেন্ট লাইনে দেখা যায় যে আমরা কোনো তার ব্যবহার করেছি, তামার তার, সেখানে কিন্তু এতটা গরম হয় না, বৈদ্যুতিক ইস্ত্রির মতো গরম হয় না। তো আমরা এখানে নাইক্রোম তার ব্যবহার করেছি। আমার কথা কি বুঝতে পেরেছি? নাইক্রোম তার ব্যবহার করেছি সংকর ধাতুর তার, যেটা হচ্ছে রোদের জন্য। বলেন কিসের জন্য? রোদের জন্য। এই গেল রোদ। রোদের আমরা পেয়ে গেলাম, ব্যবহারটাও পেয়ে গেলাম। এরপর আরেকটা রয়েছে অহমের সূত্র। জর্জ সাইমন ওহম একটা সূত্র তৈরি করেছে, সেটাকে বলে ওহমের সূত্র। ওহম একটা সূত্র তৈরি করেছে, ওহমের সূত্র। ওহমের সূত্রটা হচ্ছে বিভব পার্থক্য বি দ্বারা সূচিত করা হয়। তড়িৎ প্রবাহ আই দ্বারা সূচিত করা হয়, সমানুপাতিক। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তার মানে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। বিভব পার্থক্য বি, তড়িৎ প্রবাহ আই এর সমানুপাতিক। এই যে চিহ্নটা দিলাম এটা সমানুপাতিক চিহ্ন। কি চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি ইকুয়াল করতে চাই, সেই ক্ষেত্রে এখানে এই একটা ইকুয়াল চিহ্ন আনলে এখানে সমানুপাতিক একটা ধ্রুবক দেওয়া লাগে, সেই ধ্রুবকটা দিলাম আর আই। তাহলে আমি সূত্রটা যদি একটু সুন্দর করে লিখি, তাহলে ভি আরটা ভাগ করে দিলাম, তার মানে এখানে আই হবে। তাহলে আই ইকুয়াল ভি বাই আর। তাহলে আমার সূত্রটা পাওয়া গেল কি? আই ইকুয়াল ভি বাই আর। আমরা এটা মনে রাখবো। আই মানে তড়িৎ প্রবাহ, আগেই বলেছি। ভি মানে বিভব পার্থক্য, আর রেজিস্ট্যান্স বা রোধ। আর কে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। আর মানে রোধ বা রেজিস্ট্যান্স। আর তাহলে এর হলো ওহমের সূত্র। এবার তড়িৎ বর্তনী। তড়িৎ প্রবাহ চলার পথকে তড়িৎ বর্তনী বলে। আবার একটু বলছি, তড়িৎ প্রবাহ চলার পথকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার পথকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার পথকে তড়িৎ বর্তনী, অর্থাৎ তড়িৎ যেই জায়গা দিয়ে চলবে এরকম পথটাকে বলা হয় তড়িৎ বর্তনী। আমরা তড়িৎ বর্তনী আঁকার চেষ্টা করব।
একটা তড়িৎ বর্তনী আঁকার চেষ্টা করছি। দেখো তড়িৎ বর্তনী আঁকার চেষ্টা করছি। তড়িৎ বর্তনীর মধ্যে কিছু অপরিহার্য জিনিস থাকতে হবে, অর্থাৎ তড়িৎ বর্তনী তখনই হবে যখন তার মধ্যে একটা ব্যাটারি উৎস অর্থাৎ তড়িতের ব্যাটারির উৎস থাকতে হবে, একটা চাবি থাকবে। তাহলে এটা হলো চাবি, কে দ্বারা সূচিত করা হয়। আর এটা একটা ফ্যান বা লাইট বা তুমি যা ব্যবহার, টিভি যা ব্যবহার করো, এটা হলো দ্বিতীয় আর একটা ফ্যান বা লাইট হলো দুটো। আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে এখানে দেখো দাগগুলি দিয়েছি, এটা একটু বড়, এটা ছোট, পরে আবার বড়, তারপর ছোট, ছোটগুলোর জন্য মাইনাস, বড়গুলোর জন্য প্লাস। আর এটাকে বলা হয় ব্যাটারি উৎস, ব্যাটারি তড়িৎ উৎস, এটাকে বলতে পারি তড়িৎ উৎস, মানে বিদ্যুৎ উৎপাদন করবে অর্থাৎ ব্যাটারি। তাহলে এই যে একটা বর্তনী তৈরি করে ফেললাম, বিদ্যুৎ প্রবাহ চলা, তাহলে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে, বিদ্যুৎ প্রবাহটা এই মধ্য দিয়ে চলতে থাকবে, তখন তাকে বর্তনী বলবো। তার মানে বিদ্যুৎ প্রবাহ চলার পরটাকে বলবো বর্তনী। আর এখানে একটা চাবি থাকবে, চাবি সুইচটা অন করলেই এই বিদ্যুৎ প্রবাহটা চলতে থাকবে, অফ করলে বন্ধ হয়ে যাবে। আর এটা তাহলে এইটাকে বলবো বর্তনী, এটাকে কি বলবো বর্তনী। তো আরো একটা বর্তনী, এখানে বর্তনী তড়িৎ বর্তনী আঁকলাম। তবে তড়িৎ বর্তনী দুই প্রকার। তড়িৎ বর্তনী কত প্রকার? দুই প্রকার। একটা শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, আর একটা সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী আর একটা সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী হচ্ছে যে বর্তনীতে রোধগুলো একটার পর একটা সাজানো থাকে, একটার পর একটা সাজানো থাকে, অর্থাৎ প্রথমটার এক প্রান্ত প্রথম প্রান্তের সাথে, আবার দ্বিতীয়টার দ্বিতীয় প্রান্তের তৃতীয়টার প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে। এই যেমন আমি যদি এখানে আরেকটা রোধ ব্যবহার করতাম, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এখানে আরেকটা রোধ ব্যবহার করতাম, তাহলে এখানে এরকম করতাম, তাহলে এটার R3 হতো। দেখো এখানে এইটার সাথে এইটা যুক্ত করলাম, আবার এটার সাথে এইটা যুক্ত করলাম, তাহলে একটার পর একটা যদি সাজানো থাকে তখন সেই বর্তনীটাকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। সেটাকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী, এই বর্তনীটা আমরা আঁকার চেষ্টা করব। সবাই ভিডিওটা থামিয়ে দিয়ে আঁকার চেষ্টা করব, একটু ভালো মতো খেয়াল করি। আর শ্রেণী সংযোগ বর্তনীতে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, যেটাকে বলবো অ্যামিটার। সাধারণত শ্রেণী সংযোগ বর্তনীতে অ্যামিটার ব্যবহার করা হয়। অ্যামিটার কি? অ্যামিটারটা কি? যে মিটার তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা তাকে বলে অ্যামিটার। যে মিটার তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তাকে বলে অ্যামিটার। তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তড়িৎ প্রবাহ পরিমাপ করব, তার মানে অ্যামিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করি। অ্যামিটার দিয়ে কি করি? তড়িৎ প্রবাহ পরিমাপ করি বা নির্ণয় করি। এই গেল হচ্ছে আমাদের শ্রেণী সংযোগ বর্তনী। এবার আমি একটা সমান্তরাল সংযোগ বর্তনী তৈরি করার চেষ্টা করব। দুই প্রকার বর্তনীর নাম বলেছি, শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল সংযোগ বর্তনী। তাহলে সমান্তরাল সংযোগ বর্তনী হচ্ছে ওই বর্তনী যে বর্তনীতে আগের মতোই একটা ব্যাটারি উৎস থাকবে, একটা চাবি থাকবে, কিন্তু এখানে ফ্যান লাইট যেগুলো সবগুলোর মাথা একই প্রান্তে যুক্ত থাকবে। যেমন এখান থেকে একটা, দুইটা, এটা R1 রোধ, এটা R2, অর্থাৎ এখানে একটা লাইট লাগালাম, এটা একটা ফ্যান লাগালাম। তো দেখো দুইজনেরই মাথা একটা প্রান্তে, আর এই মাথাটা অর্থাৎ এই প্রান্তটাও এইখানে সংযুক্ত রয়েছে। তো এটা চাবিকে একটা এনে মাইনাস দিব, আর এটা বড় দাগ তাই প্লাস দিব, আর এটার সাথে একটা আলাদা আরেকটা জিনিস যুক্ত করব, যেটাকে বলবো ভি, মানে ভোল্টমিটার। এটাকে বলবো ভোল্টমিটার। তাহলে ভোল্টমিটারটা কি? সাধারণত
শ্রেণী সংযোগ বর্তনীতে অ্যামিটার ব্যবহার করা হয়, আর সমান্তরাল সংযোগ বর্তনীতে ভোল্টমিটার ব্যবহার করা হয়। শ্রেণী সংযোগ বর্তনীতে অ্যামিটার এবং সমান্তরাল সংযোগ বর্তনীতে ভোল্টমিটার ব্যবহার করা হয়। অ্যামিটার আর ভোল্টমিটার, এবং এই রোধ দুইটার দেখো প্রান্তটা একটা তারের সাথে সংযুক্ত, এই প্রান্তটা একটা তারের সাথে সংযুক্ত। আগেটা ছিল একটার পর একটা, কিন্তু এটা আলাদা আলাদা, একটা তারের সাথে আলাদা করে সংযুক্ত। এটাকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। আর সমান্তরাল সংযোগ বর্তনী এবং শ্রেণী সংযোগ বর্তনী মোটামুটি শিখলাম। এই সমান্তরাল এবং শ্রেণী সংযোগ বর্তনী নিয়ে আরেকটু কথা রয়েছে, সেই কথাটা হচ্ছে এই দুটোর মধ্যে আমরা কোন সংযোগটা বেশি করে থাকি এবং কোন সংযোগটা আমাদের বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। তো এই দুইটার মধ্যে একটু সুবিধা বা অসুবিধাগুলি বলে যাই। আমাদের শ্রেণী সংযোগ বর্তনী ছিল একটার পর একটা সাজানো, অর্থাৎ তুমি যে পরিমাণ তড়িৎ প্রবাহ ওই তারের মধ্যে দিয়ে দিবা, সমস্ত তড়িৎ প্রবাহ প্রত্যেকটা লাইটের সাথে ভাগ হয়ে যাবে। আর এখানে হচ্ছে তুমি যে পরিমাণ তারের তড়িৎ প্রবাহ দিচ্ছ, অর্থাৎ যে পরিমাণ কারেন্টের ফ্লো দিচ্ছ, তো এটার মধ্যে দিয়ে যদি তুমি এটা 40 ওয়াট হয়, 40 ওয়াটের একটা লাইট হয়, তাহলে তুমি এই 40 ওয়াটের লাইটে 40 ওয়াট বিদ্যুৎ পাবে। ও যদি 60 ওয়াট হয়, ও 60 ওয়াট পাবে, আলাদা আলাদা করে পাবে। অর্থাৎ এদের মধ্যে মানে বিদ্যুৎ প্রবাহটা সঠিকভাবে পাবে, যতটুকু দরকার অতটুকুই, এবং প্রত্যেকটার জন্য আলাদা করে সুইচ সংযুক্ত থাকবে। যেমন আমরা বাসাবাড়িতে যে ব্যবহার করি সেগুলো হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী দিলে একটা সুইচের মাধ্যমে সমস্ত লাইট ফ্যানগুলি সব বন্ধ হয়ে যাবে, আবার খুলবে, আবার ওপেন হবে। কিন্তু এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে সমান্তরাল সংযোগ বর্তনীতে তোমার রুমের একটা লাইট তুমি যদি অফ করো তাহলে অফ হয়ে যাবে, বাকিগুলো সব জ্বলবে। কিন্তু তোমারটা যদি আবার অন করো তাহলে তোমারটা অন হয়ে যাবে, বাকিগুলি আবার অফ থাকতে চাইলে থাকবে। আর শ্রেণী সংযোগের ক্ষেত্রে হচ্ছে কি, সব একটা সুইচের মাধ্যমে, আর সমান্তরাল সংযোগের মধ্যে হচ্ছে আলাদা আলাদা সুইচের মাধ্যমে। তাহলে আমরা বলতেই পারি এই শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের মধ্যে কোনটা সুবিধাজনক? স্বাভাবিক চিন্তা থেকে তোমরা বলতেই পারো যে এখানে অবশ্যই শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের মধ্যে সমান্তরাল সংযোগ অবশ্যই ভালো। তাহলে সমান্তরাল সংযোগ যদি ভালো হয়, আমরা এটাকে বেশি ব্যবহার করি বাসাবাড়িতে। আচ্ছা, তাহলে আমাদের বর্তনী দেখো, এখানে ভোল্টমিটারটা ব্যবহার করলো, এখানে বিভব পার্থক্য নির্ণয়ের জন্য। বিভব পার্থক্য আগেটা ছিল এ, অ্যামিটার মানে এ, অ্যামিটারটা ব্যবহার করতাম তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য, আর ভোল্টমিটারটা ব্যবহার করব বিভব পার্থক্য নির্ণয়ের জন্য। ভোল্টমিটারটা ব্যবহার করব বিভব পার্থক্য নির্ণয়ের জন্য, আর স্বাভাবিকভাবে যা যা রয়েছে সবকিছু ঠিকই থাকবে। এই হচ্ছে সমান্তরাল সংযোগ, শ্রেণী সংযোগ ও সমান্তরাল সংযোগ গেল। এবার হচ্ছে সাথে সাথে অ্যামিটার ভোল্টমিটারের কথা বলে দিলাম। অ্যামিটার মানে তড়িৎ প্রবাহ বিবেচনায় অ্যামিটার, ভোল্টমিটার হচ্ছে বিভব পার্থক্য বিবেচনায়, বিভব পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে, আর অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে। আর এই হলো অ্যামিটার এবং ভোল্টমিটার। এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, অ্যামিটারের মধ্য দিয়ে আর ভোল্টমিটারের মধ্য দিয়ে, অ্যামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তো স্বাভাবিকভাবে প্রবাহিত বেশি হয়, বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। অ্যামিটারের মধ্য দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। আর ভোল্টমিটারের মধ্য দিয়ে, ভোল্টমিটার অ্যামিটার মানে শ্রেণী সংযোগের ক্ষেত্রে দিলে বেশি প্রবাহিত হয়। এর কারণ কি কারণে বলছি, যেমন ধরো সমস্ত লাইটের আমি 3-4টা লাইট দিলাম, সবগুলো লাইটের বিদ্যুৎ প্রবাহ একসাথে প্রবাহিত হলো, তার জন্য বেশি, এটা একটু কম। এটার মধ্যে একটা সৃজনশীল বলবো, তখন আমরা আরেকটু ক্লিয়ার করবো। এরপর রয়েছে ফিউজ। ফিউজটা আমরা সাধারণত কাট আউট যে ব্যবহার করে থাকি, এটাকে আমরা ফিউজ বলতে পারি। ঠিক আছে, কাট আউট। কারণ এটা ব্যবহার করি কেন, এটা সাধারণত টিন ও সীসার তৈরি একটা সংকর ধাতুর তৈরি একটা তার দিয়ে দুই প্রান্ত সংযুক্ত করে একটা এই ফিউজ তৈরি করে থাকি। এই ফিউজগুলি ব্যবহার করি এই কারণে, যেমন আমার একটা রুমের মধ্যে কিছু যন্ত্রপাতি রয়েছে, যেমন একটা টিভি রয়েছে, অথবা অন্য যে যন্ত্রপাতি, একটা কম্পিউটার রয়েছে, তার জন্য আমার দরকার হয় ধরো 60 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দরকার হয়। কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ দরকার হয়? 60 অ্যাম্পিয়ার। এখন যদি আমার এই মূল লাইন থেকে যদি 90 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ চলে আসে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে আমার এই যন্ত্রাংশগুলি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য 90 অ্যাম্পিয়ারের ফিউজ, আমি এই যন্ত্রের উপর ডিপেন্ড করে আমি যদি এখানে একটা ফিউজ ব্যবহার করি, ধরো আমি
56 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ব্যবহার করলাম। কত অ্যাম্পিয়ারের? 56 অ্যাম্পিয়ারের। 56 অ্যাম্পিয়ারের ফিউজ, 56 না, 60 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলাম। 60 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলাম, অথবা 61 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলাম। 61 অ্যাম্পিয়ারের যদি ফিউজ ব্যবহার করি তাহলে কি হবে? 90 অ্যাম্পিয়ারের ফিউজ, 90 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ ছিল, কিন্তু আমার এখানে সর্বোচ্চ আমার দরকার 60 অ্যাম্পিয়ার, কিন্তু সর্বোচ্চ উঠতে পারবে 61 অ্যাম্পিয়ার যদি উঠে যায়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় 61 অ্যাম্পিয়ারের বেশি হলে আমার পুরো সংযোগটা, অর্থাৎ কাট আউটটা, অর্থাৎ ফিউজটা তখন পুড়ে যাবে, গলে যাবে। কারণ ফিউজের গলনাঙ্ক, সাধারণ টিন ও সীসার তৈরি ফিউজ তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে এদের গলনাঙ্ক থাকে খুবই কম। এদের গলনাঙ্ক থাকে খুবই, গলনাঙ্ক মানে, গলনাঙ্ক কাকে বলে? যে সকল পদার্থ, যে তাপমাত্রা কোনো পদার্থ গলতে শুরু করে, যে তাপমাত্রা কোনো পদার্থ, তাহলে আমি 90 অ্যাম্পিয়ার বিদ্যুতের আগে, অর্থাৎ 60 অ্যাম্পিয়ার দিলে গলবে না, 61 অ্যাম্পিয়ার দিলেই গলে যাবে। তাহলে গলে গেলে অর্থাৎ এই 90 অ্যাম্পিয়ার পুরো এই প্রবাহটা এটার মধ্যে যেতে পারলো না, পুরো এটার মধ্যে যেতে পারলো না, মানে 90 অ্যাম্পিয়ারের মধ্যে 60 অ্যাম্পিয়ারের যে তড়িৎ প্রবাহ, যদি 90 অ্যাম্পিয়ার টোটাল যেত তাহলে আমার যন্ত্রাংশগুলি সব নষ্ট হয়ে যেত। তার মানে 61 অ্যাম্পিয়ার যাওয়াতে আমার যন্ত্রাংশগুলি কিছুটা বেঁচে গেল, মানে সবগুলি বেঁচে গেল, অর্থাৎ এগুলি 61 অ্যাম্পিয়ারের পরে এটা বন্ধ হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এখানে এই কারণে, অর্থাৎ যন্ত্রাংশকে বাঁচানোর জন্য এই ফিউজগুলি ব্যবহার করা হয়, যন্ত্রাংশগুলি বাঁচানোর জন্য ফিউজগুলি ব্যবহার করা হয়। আচ্ছা, ফিউজ নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম। তো একটা ক্ষেত্রে সাধারণত বাসাবাড়িতে 30 থেকে 60 ওয়াটের ফিউজ ব্যবহার করা হয়। 30 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয় বাসাবাড়িতে, সাধারণত 30 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের ফিউজ। আমরা ফিউজ নিয়ে আলোচনা করলাম, এটা একটা এমসিকিউ ছিল। এরপরে আমরা কিছু সংক্ষিপ্ত কোশ্চেন লিখে দিব। এই সংক্ষিপ্ত কোশ্চেনগুলি আমরা ভিডিও থামিয়ে তারপর সবাই লিখে নিব। 1 নম্বরে, তড়িৎ প্রবাহ কি? সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত প্রশ্ন, তড়িৎ প্রবাহ কি? 2 নম্বরে, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? 60 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? 3 নম্বরে, রোধ কি? আমরা এই সংগুলি সব শিখেছি, রোধ কি তারপরে তোমাদের সহায়ক বই থেকে এগুলি লিখে নিবে। একটা কোশ্চেন পড়বে, মুখস্থ করবে, তারপর অন্তত 3 বার করে লিখে নেবে, 3 বার করে না দেখে লিখবে। পর্যাবৃত্ত প্রবাহ, পর্যাবৃত্ত প্রবাহ কি? 5 নম্বরে হচ্ছে অপর্যাবৃত্ত প্রবাহ কি? অপর্যাবৃত্ত প্রবাহ কি? 6 নম্বরে হচ্ছে ওহমের সূত্রের ব্যাখ্যা। করো। 7 নম্বর কোশ্চেন হচ্ছে তড়িৎ বর্তনী কি? তড়িৎ বর্তনী কি? একটু সময় নিলাম, মানে প্রথমে আবার একটু দেখি সংক্ষিপ্ত কোশ্চেনগুলি। তড়িৎ প্রবাহ কি? 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? রোধ কি? পর্যাবৃত্ত প্রবাহ কি? অপর্যাবৃত্ত প্রবাহ কি? ওহমের সূত্রের ব্যাখ্যা, তড়িৎ বর্তনী কি? এই কোশ্চেনগুলি তো লিখিয়ে দিলাম, সাথে সাথে তোমাদের কাছে আরও যে কোশ্চেনগুলি একটু গুরুত্বপূর্ণ মনে হবে সেই কোশ্চেনগুলিও সাথে সাথে পড়ে নেবে। এগুলি অবশ্যই করতে হবে, এগুলি পড়তেই হবে। পুরো একটা কোশ্চেন অন্তত 3 বার করে লিখবে, ন্যূনতম 3 বার করে লিখবে। তড়িৎ প্রবাহ কি? 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? রোধ কি? পর্যাবৃত্ত প্রবাহ কি? অপর্যাবৃত্ত প্রবাহ কি? ওহমের সূত্রের ব্যাখ্যা করো। তড়িৎ বর্তনী কি? ঠিক আছে, ভিডিওটা থামিয়ে নিয়ে তারপরে লিখে নিতে পারো যাদের লিখতে অসুবিধা হচ্ছে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হলো। সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হলো। এবার আমরা একটা সৃজনশীল লিখে দেবো। এই অধ্যায়ে
একটা সৃজনশীল লিখে দিব। এই সৃজনশীলটা আমি কিছুটা সলভ করে দিব, এই সৃজনশীলটা লিখে দিব এবং সলভ করে দিব। তারপরে হচ্ছে এই অধ্যায়টা আমরা মোটামুটি শেষ করে দিব। তাহলে সৃজনশীল আমরা এখানে সৃজনশীল বলতে পারি, উদ্দীপক লিখব, একটা দুটা ছবি রয়েছে, ছবি দুইটা আঁকবো। একটা ছবি, এটা রয়েছে 12 ভোল্ট, আর এটা রয়েছে 3 অ্যাম্পিয়ার। বারো ভোল্ট 3 অ্যাম্পিয়ার। আর ডান দিকে আরেকটা ছবি রয়েছে, এটা হচ্ছে চিত্র পি আর চিত্র কিউ। এটা একটা ফ্যান, এটা একটা বাল্ব। প্রথমে প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। গ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্র পি থেকে রোধের মান বের করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এ ও ভি এর পরস্পর স্থান বিনিময় করলে কিউ চিত্র এর কার্যক্রম সচল থাকবে কি না, যুক্তি সহ মতামত দাও। তো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে রয়েছে পি থেকে রোধ নির্ণয় করো। রোধের নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র পেয়েছিলাম, আপনারা সবাই অবগত, অহমের সূত্র। আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে চিত্র পি মানে এটার থেকে একটা অহমের সূত্র পেয়েছিলাম, আমি এখানেই করে দিব। সূত্রটা ছিল এরকম, ভি ইকুয়াল আই আর, এরকম একটা সূত্র ছিল। অথবা এখানে বলছে রোধ বের করতে, রোধের মান বের করো। রোধের মান অর্থাৎ রোধ মানে আর, ভি মানে ভোল্ট অর্থাৎ তড়িৎ বিভব পার্থক্য, আর একক হচ্ছে ভোল্ট, আই মানে অ্যাম্পিয়ার, একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটা তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এখন এখান থেকে যদি আমি রোধ বের করতে চাই, তাহলে রোধ বের করতে চাইলে আর ইকুয়াল কি হবে, ভি বাই আই। তাহলে ভি, এখানে ভি কত দেখেন, কত ভোল্ট, 12 ভোল্ট, 12। আর আই তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। এটা কাটাকাটি করলে 3 4 12 অর্থাৎ 4। রোধের একক হচ্ছে ওহম, এরকম একটা চিহ্ন, 4 ওহম। এটাই উত্তর। আমরা বুঝতে পেরেছি কিনা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, অর্থাৎ পি চিত্র নিয়ে আর কোনো কোশ্চেন নেই। গ নম্বর কোশ্চেনটা ছিল পি চিত্র নিয়ে। এবার হচ্ছে ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর থেকে এ ও ভি এর পরস্পর স্থান বিনিময় করে। দেখেন এখানে ভি রয়েছে, এখানে এইখানে যদি পরস্পর স্থান বিনিময় করি, তাহলে কিউ চিত্রের কার্যক্রম সচল থাকবে কিনা একটু বোঝার চেষ্টা করি।
আমি বলেছিলাম ভি এবং কি এ, ভি এবং এ, অর্থাৎ এই দুটোর যদি স্থান বিনিময় করি তাহলে এ এর জন্য তড়িৎ প্রবাহটা এর জন্য তড়িৎ প্রবাহ কম, একটু কম এরকম লিখে নেই, বি এর জন্য তড়িৎ প্রবাহ বেশি। আচ্ছা, এখন এটা যদি এখানে দেই, এটা যদি এখানে দেই তাহলে মানে সমস্যাটা কি দাঁড়াবে একটু দেখার চেষ্টা করি। তাহলে এ অ্যাম্পিয়ার, অর্থাৎ এই এর জন্য দুঃখিত অ্যামিটার, অ্যামিটারের জন্য তড়িৎ প্রবাহ হবে বেশি। তাহলে তড়িৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে একটু বোঝার চেষ্টা করব, তড়িৎ প্রবাহ যদি বেশি হয়, তড়িৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহটা খুব দ্রুত, অর্থাৎ বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। আর বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে আমাদের যে বর্তনীটা থাকবে, বর্তনীটা ভেঙে যাওয়ার চেষ্টা করবে স্বাভাবিকভাবে। আর এখানে দেখেন ভি, এখানে যদি তড়িৎ প্রবাহ কম, এটার জন্য তড়িৎ প্রবাহ কম, এটার জন্য তড়িৎ প্রবাহ কম। আর এই তড়িৎ প্রবাহটা যদি এর মধ্যে দেই তাহলে কি হবে, তাহলে তড়িৎ প্রবাহ অস্বাভাবিকভাবে কমে যাবে। তাহলে এটাগুলো বেড়ে নষ্ট হয়ে, আর এটাগুলো কমে কমে গিয়ে অস্বাভাবিকভাবে কমে গেল। অর্থাৎ তার মানে বোঝা গেল যদি স্থান বিনিময় করি তাহলে দুইটা তড়িৎ প্রবাহের স্বাভাবিকতা ঠিক থাকবে না, এবং এই আমার বর্তনীটাও তখন সচল বা কার্যক্রম সচল থাকবে না। তো স্বাভাবিকভাবে আমাদের বর্তনীটা তখন নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমার কথা। তো আমরা দুটো সৃজনশীল, একটা সৃজনশীল বললাম এবং সাথে সাথে হচ্ছে সৃজনশীলটা বললাম, কিছু সংক্ষিপ্ত কোশ্চেন বললাম। এগুলি সবগুলি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কোশ্চেন এরপরও থেকে যায় তাহলে আমরা অবশ্যই যখন স্কুল আবার ওপেন হবে তখন আমরা এগুলি করতে পারবো। আর আপনারা অবশ্যই এইগুলি প্র্যাকটিস করবেন। আর সৃজনশীলগুলি, সংক্ষিপ্ত কোশ্চেনগুলি এক একটা ন্যূনতম 3 বার, আমার ভাষায় আমি বলবো ন্যূনতম 3 বার করে লিখবেন খাতায়। আর ভালো থাকবেন। আর এই সময়ের মধ্যে কেউ বাইরে বেরোবেন না, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। খোদা হাফেজ।